This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠোঁটকাটা আপনাদের প্রত্যেককে স্বাগত জানায়। দেখুন, আজকে ঠোঁটকাটা শুরুতেই আপনাদের বলি, এই যে সপ্তাহটা, আজকে তো সপ্তাহের প্রথম কাজের দিন, আজকে সোমবার। এই সপ্তাহটা কিন্তু বঙ্গ রাজনীতিতে একটা হাই ভোল্টেজ পলিটিক্যাল উইক হতে চলেছে। কেন বলছি? প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের ঠিক আগেই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে পথে নামছেন, অনেক দিন পর রাস্তায় নামছেন, মানে আন্দোলনে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 18ই জুলাই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আসছেন বাংলায়। আপনারা জানেন দুর্গাপুরে তার সভা আছে। তার সভার জন্য দুর্গাপুরে জোরদার প্রস্তুতি চলছে। তার ঠিক 48 ঘন্টা আগে, ব্যবধানটা ভাবুন, প্রধানমন্ত্রী যেদিন দুর্গাপুরে জনসভা করবেন ঠিক তার 48 ঘন্টা আগে 16ই জুলাই কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজপথে নামতে হচ্ছে? একটি ইস্যুতে, এত বড় একটা ইস্যুতে কেন নামতে হচ্ছে তাকে? তৃণমূল বলছে বিজেপির বাঙালি বিদ্বেষ এটা খুব বেড়ে গেছে, তাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে নামতে হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা চরমে গেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে নামতে হচ্ছে, এটাই দাবি শাসক দলের। বুধবার বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল শেষ হবে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে। এই বাংলা ভাষীদের যেভাবে অপমান করছেন, বাংলা ভাষাকে যেভাবে অপমান করছেন, বাংলার মনীষীদের যেভাবে অপমান করছেন, এইভাবে পরোক্ষভাবে তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবেন এবং হয়েছেন তো বটেই। আগামী 16ই জুলাই বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং একটি মিছিল, প্রতিবাদ মিছিল হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন, সেই মিছিলকে নেতৃত্ব দেবেন। দেখুন, ঠিক এই ইস্যুতে প্রতিবাদটা তো ধর্মতলার 21শে জুলাইয়ের মহাসমাবেশ থেকেও করা যেত, তাই না? এই প্রশ্ন তো উঠবেই, কারণ আপনি যদি হাতের কর গোনেন, 1 2 3 4 করে গুনুন, দেখুন 16ই জুলাইয়ের পর মাত্র 5 দিন পরেই তৃণমূলের মেগা বার্ষিক সমাবেশ। গোটা রাজ্য থেকে সেখানে তৃণমূলের প্রতিনিধিরা আসবেন, কর্মীরা আসবেন, ফলে এটা একটা মহতী মঞ্চ তৃণমূলের কাছে। তাহলে বিজেপির বিরুদ্ধে, এই যে বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে সুর তুলতে যদি হতোই, তাহলে শাসক সুপ্রিমো 21শে জুলাইয়ের মঞ্চকে কাজে লাগাতে পারতেন, ঠিক যেমন করেছিলেন 24শে লোকসভা ভোটের আগে। একটু ভেবে দেখুন, ধর্মতলার এই মঞ্চ থেকেই তৃণমূল আওয়াজ তুলেছিল জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, এটা ছিল তাদের স্লোগান। তাহলে এবার বাংলার শাসক দলের এতটা তাড়াহুড়োটা কেন? মানে শহীদ দিবসের ঠিক আগে, তৃণমূলের শহীদ দিবসের ঠিক আগে বাঙালি আবেগকে সামনে রেখে বিজেপি বিরোধিতার ঝাঁজ একটু বাড়িয়ে নিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। তার কারণ দেখুন, আমরা 21শে জুলাই বহু বছর কভার করেছি, কিন্তু আমার মনে পড়ছে না, হয়তো অনেক আমার সতীর্থ সাংবাদিকেরও স্মরণে থাকবে না, এমন ঘটেনি, যতদূর স্মরণে রাখা যায়, যে 21শে জুলাইয়ের আগে আবার কোনো একটা ইস্যু বেছে নিয়ে তার ঠিক 4-5 দিন আগে নেত্রীকে ডাইরেক্ট মাঠে নামতে হচ্ছে বা রাস্তায় নামতে হচ্ছে, এমন ঘটেনি। অন্তত যতদিন মনে রাখতে পারছি তার মধ্যে এটা ঘটেনি। তাই এই কারণেই বলছি যে হাতে 5টা দিন তিনি রেখে দিয়েছেন প্রধানমন্ত্রী আসার আগে, যাতে তার দলকে একটা ধাক্কা দিতে পারেন, আন্দোলনমুখী করতে পারেন। তৃণমূল নিয়ে এখন নানা রকমের প্রচার চলছে, দলের মধ্যে সংখ্যালঘুরা মুখ খুলছেন, একের পর এক মার্ডার ইস্যু, পলিটিক্যাল মার্ডার, এইগুলো যদি কিছুটা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় নামেন, তাহলে কি 2-1 দিনের জন্য এই ইস্যুগুলো ম্লান হয়ে যাবে? দলের কি ভাবনা এমনই, নাকি প্রধানমন্ত্রী দুর্গাপুরে সভা করার আগেই এই রাজনীতির রুটিটা সেঁকে নিতে চাইছে তৃণমূল? 16ই জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাজপথে নেমে পড়ছেন বিজেপি শাসিত রাজ্যে বাঙালির হেনস্থা নিয়ে। জেলায় এবং ব্লকে তৃণমূল সেদিন প্রতিবাদ কর্মসূচি করবে। তৃণমূলের শুধুই বাঙালি এবং বাংলার জন্য লড়াই, নাকি শাসকের মাথায় ভোটের অঙ্ক কাজ করছে? বাঙালি আবেগ 24-এর ভোটেও তৃণমূলকে যথেষ্ট ডিভিডেন্ড দিয়েছিল। এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি
বাংলা, এরা অ্যান্টি বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন বাংলার জন্য, বাঙালিদের জন্য। পশ্চিমবঙ্গটা বা এই ভারতবর্ষটা ধর্মশালা নয় যে যখন আসবে ঢুকে পড়বে, আর ভোট ব্যাংকের স্বার্থে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাবে, এটা কেউ চায় না। আর সে কারণেই অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু বারবার বাঙালি মাইগ্রেন্ট লেবারদের আইডেন্টিটি চেক করছে। মোদি আর দিদির মধ্যে আবার সেই ভোটের অঙ্ক শুরু হয়ে গেল এই পরিযায়ী শ্রমিকের সামনে রেখে। কিন্তু পরিযায়ী শ্রমিকরা কারা? সরকারের কাছে কোনো তথ্য নেই, পরিসংখ্যান নেই। তারা কোথায় সরকার জানে না, তারা কিভাবে আছে সরকার জানে না, তাদের জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা সরকার করে না। রাজ্যে মুখ্যমন্ত্রী যে পদযাত্রা করছেন শুনছি 16 তারিখে, সেটা কার্যত একটা আত্মঘাতী অবস্থান। এটা সারা ভারতবর্ষে যে বাঙালি ওয়ার্কার্স আছেন, ছাত্রছাত্রীরা এখানে কোনো কিছু সুযোগ করতে না পেরে ওখানে গিয়ে নিজেদের জীবন প্রতিষ্ঠা করছেন। তো এ ধরনের উগ্র বাঙালিয়ানা, এ ধরনের প্রাদেশিকতা কার্যত তাদের ভবিষ্যৎকেই অনিশ্চয়তার মুখে ফেলে দেবে। আপনি কেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কথা বলছেন না? সেও মুখ্যমন্ত্রী, আপনিও মুখ্যমন্ত্রী। আপনি কেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কথা বলছেন না? সেও মুখ্যমন্ত্রী, আপনিও মুখ্যমন্ত্রী। আপনি তো প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন, আপনি তো অমিত শাহের সঙ্গে দেখা করেন। তার মানে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী যে প্রশ্ন তুলছেন সেটা ন্যায্য প্রশ্ন একটা। অসম, ওড়িশা, গুজরাট, দিল্লিতে যদি বাঙালিদের বেছে বেছে হেনস্থা করা হয়, বাংলা বলে বাংলাদেশি বা রোহিঙ্গা বলে দেগে দিয়ে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, আটকে রাখা হয়, তাহলে রাস্তার আন্দোলনে নামার আগে এ রাজ্যের যারা প্রশাসনিক কর্তা তারা কেন ফোন করে কথা বললেন না সেই সব রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে, এবং একেবারে সর্বোচ্চ মহলে, সর্বোচ্চ লেভেলে কেন কথা হয়নি? এটা একটা সঙ্গত প্রশ্ন। যদি হয়ে থাকে তাহলে সেটা কতটা কার্যকর হয়েছে, কতটা এফেক্টিভ হয়েছে? কেন তার দলের প্রতিনিধিদের পাঠালেন না? সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হবেন, ঠিক আছে, ভিন রাজ্যে বাঙালির হেনস্থা হলে শাসক দল হিসেবে দায়িত্ব থেকে তৃণমূল পথে নামবে, এটাও ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি কেন প্রশাসনিক স্তর আরও বেশি প্রোঅ্যাক্টিভ হয়ে কথা চালিয়ে যাচ্ছে না? এটা তো নতুন নয়, বেশ কিছুদিন ধরেই খবর আসছিল। আমাদের মনে আছে অধীর রঞ্জন চৌধুরী নিজেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করে একটা চিঠি দিয়েছিলেন যে এই ওড়িশাতে কিন্তু কিছু কিছু বাঙালিকে বাংলাদেশি মনে করে বা বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে কিছু মানসিক নির্যাতন বলুন, আটকে রেখে দেওয়া বলুন, এগুলো করা হচ্ছে। ফলে তখন থেকে যদি ইস্যুটা নিয়ে প্রশাসনিক লেভেল অনেকটা প্রোঅ্যাক্টিভ হতো তাহলে হয়তো এতটা বাড়াবাড়ি জায়গায় যেত না। তাতে বিজেপি বিরোধিতায় কি ভাটা পড়বে? তা তো পড়তো না। উল্টে এই প্রশ্নটা উঠছে, বিরোধীদের কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন দুর্নীতি থেকে চোখ ঘোরাতেই কি বাঙালি অস্মিতা বা বাঙালি আবেগ এটাই তৃণমূলের এখন ভরসা? বিশেষ করে চাকরি চুরি নিয়ে তৃণমূল এখন ব্যতিব্যস্ত, কোনোভাবেই পরিস্থিতি ম্যানেজ করে উঠতে পারছেন না তৃণমূলের নেতারা। তার উপর 21-এর প্রস্তুতি মঞ্চেই শাসক নেতারা একে অপরের বিরুদ্ধে, যে কথা শুরুতেই বলছিলাম, হাটে হাড়ি ভাঙছেন। এমন একের পর এক অস্বস্তি ঢাকতেই বাঙালি আবেগে শান্তিতে ভোট রাজনীতির মোড় ঘোরাতে চাইছেন সুপ্রিমো নিজে পথে নেমে। পাগল না মাথা খারাপ? তৃণমূলে কোথাও কোনো দ্বন্দ্ব নেই। বিজেপি আগে ঠিক করুক কোন সভায় কাকে ডাকবে আর কাকে ডাকবে না। বিজেপির এই যে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী চরিত্রের মুখোশটা মমতা বন্দ্যোপাধ্যায় টেনে মুখোশটা ছিঁড়ে দিচ্ছেন, সেইটা ওদের সহ্য হচ্ছে না বলেই ধরা পড়ে যাচ্ছে এরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন বাংলার জন্য, বাঙালিদের জন্য, সেই কারণেই এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। বিরোধীরা অবশ্য বলছেন যে শাসক সুপ্রিমোকে পথে তখনই নামতে হয় যখন শাসক দল তৃণমূল খুব ঠেলায় পড়ে, কঠিন পরিস্থিতিতে। এর আগে শেষবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে নামতে দেখা গিয়েছিল আরজিকর কাণ্ডের সময়, সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে। 24-এর লোকসভা ভোটের প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কলকাতা উত্তর কেন্দ্রেও শেষ মুহূর্তে নেমেছিলেন, কারণ ওই কেন্দ্রে সুদীপের জন্য লড়াইটা অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছিল বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। দলের একটা অংশ প্রকাশ্যে বেঁকে বসায়। শ্রমিক রাজ্য বিজেপি সভাপতি হওয়ার পর চড়া হিন্দুত্বের লাইন থেকে সরে এসে বিজেপি যখন মুসলিমদের কথাও বলছে, তখন রাজনীতির পুরনো চালেই বাজিমাত করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। এই বাঙালি আবেগ, বাঙালি হেনস্থার সূত্র ধরেই
এনআরসি, সিএএ এগুলো খুব স্বাভাবিকভাবেই চলে আসছে। সরকারের ইচ্ছাই পরিচালিত আজকে ভারতবর্ষের ইলেকশন কমিশন, তাই তারা ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আগামী দিনে ভোট অধিকার কেড়ে নেওয়ার পথে হাঁটছে বলে আমরা মনে করি। পিছনের দরজা দিয়ে এই এনআরসি, এনপিআর আর সিএএ ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করবার জন্য নির্বাচন কমিশনের উদ্যোগের বিরোধিতা করে। আমরা চাই যে বিহারে যে কাজ ইলেকশন কমিশন শুরু করেছেন যত শীঘ্র সম্ভব পশ্চিমবঙ্গে শুরু হোক। তৃণমূলের সরকার রোহিঙ্গাদের ঢুকিয়েছেন, বারবার বিএসএফকে জমি না দিয়ে সেখান থেকে রোহিঙ্গা আর বাংলাদেশি আর অনুপ্রবেশকারীদের ঢোকানো হয়েছে, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। যদি বলেন রোহিঙ্গা বা বহিরাগতদের কথা, তো শ্রমিক বাবুর দল বিজেপি কেন্দ্রে অমিত শাহের বিএসএফ রয়েছে। শুধু তো প্রবলেমটা বাংলায় হচ্ছে না, বিজেপি শাসিত ত্রিপুরাতেও তো সেখানে ঢুকছে। সীমান্ত রক্ষা করতে আপনারা ফেল করছেন। জাতীয় নির্বাচন কমিশন বলছে বিহারের নেপাল থেকে আসা লোক দেখা যাচ্ছে। তো বিহার আর নেপালের বর্ডার সেটা পাহারা দিতে পারছে না কেন অমিত শাহের বিএসএফ? ফলে শ্রমিকবাবু যতবার এই বহিরাগত ঢোকার কথা বলবেন ওটা আত্মঘাতী গোল। ওটা যতবার বলবে বিজেপি অনুপ্রবেশ, ততবার তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন অমিত শাহের সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা। মমতা ব্যানার্জি, আপনাকে বলতে হবে বাংলার মানুষকে, সেদিন বাজপেয়ী সরকারের এই 2003 সালের আইনকে সমর্থন করে আপনি ভুল করেছিলেন। যে ভুলের কারণে আজ বাংলা জুড়ে, বিহার জুড়ে মানুষের মধ্যে একটা সন্ত্রাস তৈরি হয়েছে। আমাদের ভোট দেওয়ার অধিকার থাকবে কি থাকবে না এই মর্মে। বাঙালি বাংলা ভাষা বললেই বাংলাদেশি, আর তাই হচ্ছে। বাচ্চা কোথাও পড়া পড়তে পারছে না, ঘুমাতে পারছে, স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে। আমরা তো গৌরব চেয়ে বলতে পারি যে আমরা ইন্ডিয়ান। কুচবিহার কে বান্দা है, थोड़ी बाहर से है, इंडियन है। और कुछ दिन 5-6 दिन पहले आके कुछ बिजली वाला आके लाइट वाइट काट के ले गया बिना रीजन का। কাজের সূত্রে আমরা বাইরে আসছি, এখানে কাজ করছি। আজকে মোটামুটি 25-30 বছর থেকে এই জায়গাটায় আমরা আছি। সরকারের কাছে আমরা আপিল করব যে আমাদের জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেয়, কারণ আমরা কোথায় যাব তো কোথায় যাব। এই যে ছবিটা দেখলেন, এটা হচ্ছে দিল্লির বসন্তকুঞ্জ এলাকার বস্তি। প্রায় 1 সপ্তাহ যাবৎ এই বস্তি অন্ধকারে ডুবে গেছে। দিল্লির বসন্তকুঞ্জের এটা হচ্ছে জয় হিন্দ ক্যাম্প। হঠাৎ বস্তির সমস্ত বাড়ির যে ইলেকট্রিসিটি কানেকশন সেটা কেটে দেওয়া হয়েছে, মানে প্রশাসন কেটে দিয়েছে। প্রশাসনের যুক্তি কি, যে আদালতের নির্দেশ কার্যকর করা হয়েছে কেবল, এটা তাদের সিদ্ধান্ত নয়, এটা আদালতের নির্দেশ। কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বাঙালি বলেই, বাংলা ভাষাভাষীর অনেক মানুষ সেখানে বাস করেন বলেই তাদেরকে টার্গেট করা হচ্ছে, এই হতদরিদ্র মানুষগুলোকে। প্রকৃত পরিস্থিতি কি সেটা সরেজমিনে আপনাদের নিজে বুঝতে এবং আপনাদের দেখাতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। দেখুন। কাদামাখা রাস্তা পেরিয়ে গাড়ি নিয়ে যাওয়া রীতিমতো দুষ্কর, আক্ষরিক অর্থেই নরককুণ্ড। রাজধানীর কোনো কোণে যে এমন এলাকা আছে আন্দাজ করাও অসম্ভব। দুপাশে জঞ্জালের স্তূপে কাজ করছে মানুষ, এটাই তাদের পেশা, পরিচয়। জঞ্জাল কুরনি, জমা জল, কাদামাটির রাস্তা, চরম অস্বাস্থ্যকর পরিবেশ, এটাই এখানকার পরিচিত ছবি। তবে একদম অপরিচিত রাতের ছবিটা। বিদ্যুতের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে, বিনা নোটিশে কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। জমাট বাঁধা রাতের অন্ধকারে দিল্লির জয়হিন্দ কলোনি সত্যিই যেন নরক, নরক গুলজার। দিল্লির আর 5টা মানুষের যে অধিকার আছে এদের নেই। 8 তারিখে হঠাৎ পুলিশওয়ালা আসে, বিজলিওয়ালা আসে, এসে হঠাৎ বিজলি কেটে নিয়ে চলে যায়। আমরা তো সকালে দেখি যে এই অবস্থা, না বাচ্চা কোথাও পড়া পড়তে পারছে
না ঘুমাতে পারছে, স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে। এমনি আমি রাতে এইভাবে থাকি জানলা খুলে দিয়ে, হঠাৎ করে আসলো পুলিশ, আসলো গাড়ি আসলো, হঠাৎ করে এখান থেকে যাই ওখানে নাটটা কাটে নিল। বললাম যে আমাদের বিজলির কোনো বকেয়া বিল ঠিল আছে যদি, তাহলে হয়তো কেটে নিয়ে দেবে, বা বকেয়া বিল থাকলেও নোটিশ দেবে আগে, তারপরে হয়তো বকেয়া বিল পূরণ করতে হবে, তারপরে কেটে নিয়ে যাবে। কিন্তু এরকম কোনো সুযোগ ছিল না। আর রাত্রে ঘুমায় না, তার জন্য তো যেতে পারে না স্কুল। কত লোক এখানে থাকে মোটামুটি? এখানে মোটামুটি 5-6 লোক। আমরা তো কাজে ছিলাম, খবর পেয়ে তাড়াতাড়ি আসলাম এখানে। পরে শোনা গেছে যে এরা জাস্ট খালি বলছে যে আমাদের কোর্টের অর্ডার। এখন তারপরে এখন কি হলো না হলো, কি নোটিশ ফুটিশ কিছু তো আমরা জানলাম না। দিল্লিতে ভোট হলে এরাও ভোট দেন, ভোটের লাইনে দাঁড়ান। জয়হিন্দ কলোনির 5,000 মানুষ শেষবারও ভোট দিয়েছেন। দিল্লি শাসন করছে বিজেপি। যারা ভোট দেয় তাদের আজ সুস্থভাবে বাঁচার অধিকার নেই। বিজেপি বলছে যা হয়েছে কোর্টের নির্দেশে। বিজেপির তরফে যে কোর্ট অর্ডারের কথা বলা হচ্ছে, সেই কোর্ট অর্ডার এখন TV9 বাংলার হাতে। এই কোর্ট অর্ডারে উল্লেখ রয়েছে গত অক্টোবর মাসে এই জায়গায় পুলিশকে পদক্ষেপ করার জন্য নির্দেশ দিয়েছিল আদালত, কিন্তু নির্দেশের পরেও পুলিশের তরফ থেকে যথাযুক্ত পদক্ষেপ করা হয়নি। আর এরপরে 30শে মে নতুন করে আবারও নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশে পুলিশকে বলা হয়েছে যে যদি যথাযোগ্য পুলিশের সহযোগিতা না পাওয়া যায় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আদালত। স্বাভাবিকভাবেই পদক্ষেপ যে করতে হতোই তা কিন্তু এই কোর্ট অর্ডারেই স্পষ্টভাবে জানানো রয়েছে। এবং এই কোর্ট অর্ডারে আরও স্পষ্টভাবে কয়েকটি নাম জানানো রয়েছে যে বাড়িগুলির বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা যাবে না। অর্থাৎ আইনি জটিলতা, আইনি লড়াই এই জায়গায় যে দীর্ঘদিন ধরে চলছিল তা এই কোর্ট অর্ডার থেকেই স্পষ্ট। কে চলছে নোটিশটা তো দেবে, সে তো নোটিশ তো দেয় নাই। এর আগে কখনো বলেছে যে এই জায়গা খালি করতে হবে, আপনারা এখানে অবৈধভাবে থাকছেন, এরকম কখনো? না, এইরকম কখনো আসেনি, কখনো বলেনি। নেই, এইরকম কখনো বলেনি। বঙ্গের শাসক দল বিজেপির বাঙালি বিদ্বেষী দেখছে। ক্ষোভে ফেটে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দিল্লির ওই কলোনিতে সাংসদ প্রতিনিধি দলও পাঠিয়েছে তৃণমূল। दुर्भाग्यपूर्ण बात है कि हम यहाँ आए हैं जय हिंद कैंप में, जब सभी लोग यहाँ कह रहे हैं कि उनके पास कागज़ है, उनके पास प्रमाण पत्र है, उनके पास वोटर आईडी है, उनके पास आधार कार्ड है, तो फिर किस तौर से इनको बांग्लादेशी कहा जा रहा है? 2014-এ আগুন লেগেছিল এই বস্তিতে। তখন দিল্লির ক্ষমতায় ইউপিএ সরকার। প্রশাসন আশ্বাস দিয়েছিল পাকা বসতি গড়ে তোলা হবে। নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে ঘোষণা করেছিলেন যাহা ঝুগ্গি ওয়াহা ঘর। আশায় বুক বেঁধেছিলেন জয় হিন্দ কলোনির এই 5,000 বাঙালি। কিন্তু কেউ কথা রাখেনি। উল্টে ভারতীয় না বাংলাদেশি পরিচয় নিয়ে টানা পড়েন। বাঙালি, বাংলা ভাষা বললেই বাংলাদেশি, আর তাই হচ্ছে। আমাদের এখানে বলছে যে এখানে বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে। আমরা বলছি যে সরকারের আইন মোতাবেক যদি তো আমরা সার্ভে করে আপনার বাংলাদেশি পান ধরে নিয়ে যান। जब पहले पुलिस वाला आता है यहाँ पे इंक्वायरी करने के लिए कि यहाँ बांग्लादेशी है कि नहीं है, जब उन्होंने इंक्वायरी की सारा डॉक्यूमेंट लिया, यहाँ से बंगाल तक पहुँच गया, बंगाल जाके देखा ना ये का कुचबिहार का बंदा है, कुचबिहार का बंदा है, तो फिर सारा कागज़ खट्टा किया। जो बड़ा बड़ा पुलिस ऑफिसर वो आके देखा नहीं, सारा ये इंडियन है, तो सब ये इंक्वायरी किया, बांग्लादेशी का इंक्वायरी। उसके बाद यहाँ पे कुछ नहीं हुआ। দিল্লি নির্বাচনের আগে ঠিক এই জায়গাতে প্রশাসনের তরফ থেকে এসে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের কাগজপত্র চেক করা হয়েছিল। তারা বাংলাদেশি কিনা সেই প্রমাণ তাদেরকে দিতে হয়েছিল। আধার কার্ড, ভোটার কার্ড দেওয়া সত্ত্বেও তাদের বাড়ি কোচবিহারে গিয়ে পুলিশ সেখানে চেক করেছিল। এই জায়গা থেকে আপাতভাবে বাংলাদেশি বলে কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। আপনারা যদি বাংলাদেশি পেন ধরে নিয়ে যান, আমরা তো ইন্ডিয়ান, আমরা তো গৌরব চেয়ে বলতে পারি যে আমরা ইন্ডিয়ান। আমরা কাজের সূত্রে আমরা বাইরে আসছি, এখানে কাজ করছি। আজকে মোটামুটি 25-30 বছর থেকে এই জায়গাটায় আমরা আছি। हमें यहाँ पे रहना है, बचपन से यहाँ पे रहते हैं। हम कुचबिहार के बंदा है, थोड़ी बाहर से है, इंडियन है, हमारे पास सारा डॉक्यूमेंट है यहाँ से। আমাদের বাচ্চা কোচ্চারা এখান থেকে স্কুলে পড়াশোনা হচ্ছে। কিন্তু তারপরেও 2024 সালের একটি কোর্টের অর্ডারকে আবার নতুন করে রিনিউ করে ঠিক এই জায়গায় এসে গত সপ্তাহে বাড়ি বাড়ি অর্থাৎ প্রায় 5,000 পরিবারের বিদ্যুৎ সম্পূর্ণভাবে কেটে দিয়ে যাওয়া হয়েছে। আর স্বাভাবিকভাবেই এই এলাকার মানুষ বলছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদেরকে শেষ পর্যন্ত বাংলাদেশি বলে চিহ্নিত করে ঘরছাড়া করাই লক্ষ্য। अभी क्या हम लोग लड़ेंगे, आगे तक लड़ेंगे जहाँ तक लड़ना होगा।
দিল্লিতে যে সমস্ত পরিস্থিতি চারদিকে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে আগে বিজলি কাটে তারপরে ঝুঁকি জোড়া ভেঙে দেয়, তো সেইটাই আমাদের সবথেকে বড় ভয়। আর এই ঘটনাকে ঘিরে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি উত্তাল। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নামছেন। এই মানুষগুলিকে ঘিরে যেভাবে রাজনীতির আবর্ত তৈরি হচ্ছে, তাতে তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সেই প্রশ্নের উত্তর আপাতভাবে কারো কাছেই নেই। মেট্রো ও বন্দে ভারতের কোচ তৈরির জন্য 40 একর জমি দিল রাজ্য। টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের বর্তমান ইউনিট সম্প্রসারণের জন্য এই জমি হস্তান্তর করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে হুগলি জেলায় 126 কোটি টাকার বিনিময়ে ওই 40 একর জমি লিজে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।